ওকে, যেটা বললাম যে 1935 তাহলে, তাই না? তাহলে মেন সংবিধানটা বেশিরভাগেরই এখন যেটা চলছে ওটা 1935 থেকে নেওয়া হয়েছে, এরকম ব্যাপার। নেক্সট হচ্ছে দেখ ভারতীয় সংবিধান সভা। এর আগে আমরা অনলাইনে পড়ছিলাম, ভাই তোর হয়তো হয়নি, বাট আমরা বেশিরভাগ পড়ছিলাম, মোটামুটি শুনে নেবে ব্যাপারটা, বেশিরভাগই এখানে যারা কি তাই পড়ছি। তো যেটা হচ্ছে ক্যাবিনেট মিশন কি, তাহলে এই যে ক্যাবিনেট মিশন কত সালে আসে, 1946, ঠিক আছে? তো এখানে 1946 ক্যাবিনেট মিশন আসছে। আর তারপরে এর কী জন্য আসছে না, उसके आधार पर भारतीय संविधान की निर्माण करने वाली संविधान सभा का गठन हुई। তাহলে ক্যাবিনেট মিশন ওদের মানে ওদের হেল্প নিয়ে পড়ে, ঠিক আছে, নতুন সংবিধান তৈরি হচ্ছিল, ঠিক? 1946 ক্যাবিনেট মিশনে এই কোশ্চেনটা আসে, ঠিক? নেক্সট যেটা ইম্পর্টেন্ট হচ্ছে পেজ নাম্বার 255, তারপরেটাই ক্যাবিনেট মিশনে অ্যাকচুয়ালি আমার মনে নেই, কখনো কোশ্চেন পেয়ে যাবে, বিকজ সব কোশ্চেন সবার মনে থাকবে না, ঠিক আছে? মনে থাকবে এরকম হবে, আলাদা কোশ্চেন পড়বো তখন মনে থাকবে, ঠিক আছে? ওকে, পেয়ে যাবো কখনো কখনো। এখানে যদি আলাদাভাবে দেখা হচ্ছে, দেখ মোট কথা আমাকে না টোটাল একটা থিওরি পড়ে রাখতে হবে, আদার্স যে শর্ট কোশ্চেন কতজন ছিল গিয়েছিলো ওগুলো অনেকগুলোই করাবো, তখন পেয়ে যাবে, ঠিক আছে? মোটামুটি একটা নর্মাল জিস্ট মনে রাখ, ঠিক? তাহলে না তো যখন পড়াবো তখন একটা নতুন বলে মনে হবে না, ঠিক আছে? একটা গল্পের আকারের জন্য একটা পড়া হচ্ছে, ওয়ান লাইনে যেগুলো ছোটোখাটো কোশ্চেন সেগুলো আলাদা করে অনেক কোশ্চেন করানো হবে, ঠিক? ওকে, নেক্সট দেখ 255 কি আছে, এখানে তিন রকমের সমিতি আছে, তার মধ্যে যেটা উল্লেখ আছে সঞ্চালন সমিতি, ওর হেডকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, পেস বোধহয়। নেক্সট আছে আর একটা ইম্পর্টেন্ট প্রারূপ সমিতি, ওটার কে ছিল প্রমুখ বা হেড ছিল ভীমরাও আম্বেদকর, ঠিক? এই দুটো ইম্পর্টেন্ট। আর নেক্সট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে नेक्स्ट इंपॉर्टेंट पेज नंबर 256, পেজ বোধহয় ওখানে লেখা আছে, একটা নীল দাগ দেওয়া আছে, সংবিধান নির্মাণ করার প্রক্রিয়া, মানে সংবিধান কতদিন ধরে চলেছিল, মানে বানানো হয়েছিল 2 বছর 11 মাস 18 দিন, ঠিক? এই কোশ্চেন আছে 2 বছর 11 মাস 18 দিন, এটা একটা কোশ্চেন। আর নেক্সট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পেজ নাম্বার 257, রয়েছে 257 সবাই পেজ বোধহয়। ওখানে লেখা আছে संविधान के 42वें अमेंडमेंट মানে 42वें संविधान में 1976, তো 42 নম্বর সংবিধান কত সালে হয়েছিল, 1976 সালে হয়েছিল। এই কোশ্চেনটা আগেও পেয়েছিলাম আমরা কোথাও কোথাও, ঠিক? তো হ্যাঁ বল, হ্যাঁ 257 কী হচ্ছে 257 পেজ নাম্বার। আমি আগে বলছি যে 42, হ্যাঁ কোশ্চেন যেটা আছে যে 42 নম্বর সংবিধান সংশোধন কত সালে হয়েছিল, ঠিক আছে? তো কত সালে হয়েছিল, 1976, ঠিক আছে? এবং এই সংবিধানটাকে অনেকবার বসেছে, বোধহয় এটাকেই বলছে মিনি কনস্টিটিউশন, ঠিক আছে? 42 অ্যামেন্ডমেন্ট, ঠিক? কোথাও না কোথাও কোশ্চেন পাবো। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট যেটা, এই যে ওই পেজটাতে, ওই পেজেই দেখ লেখা আছে যেটাতে যে 4 नंबर भारतीय संविधान का विदेशी स्रोत, लास्ट का जो ये है पैराग्राफ है, भारतीय संविधान विदेशी स्रोत पेज বোধহয় 4 नंबर और जस्ट ऊपर देख लिखा है 42वें संविधान अधिनियम 1976 द्वारा इसमें समाजवादी, पंथ निरपेक्ष और राष्ट्र की अखंडता, पेज বোধহয় और जस्ट ऊपर लाइने 4 नंबर যেটা পয়েন্ট করে লেখা আছে জাস্ট ऊपर लाइने पेजिस বিভিন্ন মিল গেছে পেজিস, ঠিক আছে? তো এই যে সমাজবাদী এবং এই সমাজবাদী, ধর্মনিরপেক্ষ এবং রাষ্ট্রের অখণ্ডতা, এই তিনটে শব্দ জোড়া গিয়েছিল, মানে এক্সট্রা অ্যাড হয়েছিল সংবিধানে।
ওটা কবে কখন হয়েছিল, মানে ওই ধর্মনিরপেক্ষ, ঠিক আছে, মানে কারো সাইডে না, মানে ও আলাদা, মানে সবাই সমান এরকম ব্যাপার, ঠিক। तो वो कत नम्बर संविधान संशोधन 42 नंबर संविधान संशोधन ये जोड़ा हुआ এবং ওই 1976 इसमें 2-3 क्वेश्चन यही आता है और कॉन्फर्म आता ही है अगर इसमें से होता है तो, ठीक है, पहले भी आ चुका है। नेक्स्ट क्वेश्चन হচ্ছে মোটামুটি যেটা ইম্পর্টেন্ট যে ভারতীয় সংবিধানে বিদেশ স্রোত এটা গোটাটাই ইম্পর্টেন্ট। তো ওখানে সেটা 4 নম্বরে লাস্ট নিচে ওখানে রয়েছে 4 নম্বরে পেজ বোধহয়। হ্যাঁ, ওই যে সমাজবাদী, ধর্মনিরপেক্ষ এবং রাষ্ট্রের অখণ্ডতা এই তিনটে ওয়ার্ড যোগ করা হয়েছিল সংবিধানে। কখন? 42 অ্যামেন্ডমেন্ট 1976, ঠিক আছে। नेक्स्ट এবারে হচ্ছে যে সংবিধানের বিভিন্ন জিনিসগুলো আমি যে সংবিধান বানানো তব क्या किया मतलब বাকি সব দেশেগুলো দেখে নেয় কীরকম হচ্ছে। আমেরিকার সংবিধানটা একবার দেখে নিচ্ছি, ব্রিটেনের সংবিধান দেখে নিচ্ছি, ঠিক আছে, আফ্রিকার সংবিধান দেখে নিচ্ছি, ওদের মধ্যে যেগুলো ভালো সেগুলো নিয়ে নিচ্ছি। তো আমেরিকার সংবিধানে যেগুলো ভালো লেগেছিলো বা আমেরিকার সংবিধানে যেগুলো নিয়ে আসছে মৌলিক অধিকার, তারপরে আর লিখেছে সংবিধানের সর্বোচ্চতা, মানে কি সব মানে সব থেকে ওপরে কোন নিয়ম আছে, সংবিধানে যে নিয়মটা আছে সেই নিয়মটা, ঠিক আছে, মানে কেউ কিছু বলবে ওর মতে না হবে না, যে নিয়মটা লেখা আছে ওই মতে হবে, ঠিক আছে, যে নিয়ম লিখা হয়। নেক্সট যে ন্যায়পালিকা স্বতন্ত্রতা, মানে ন্যায়পালিকা বা যে বিচারক জুডিশিয়ারি সিস্টেম ওরা কারো আন্ডারে বলবে না যে প্রধানমন্ত্রী যদি বলে এই বিচারক তুমি এইটা বিচার করে দাও বা এই রায় দিয়ে দাও, ওরকম না, ওদের স্বতন্ত্রতা মানে কি ওদের নিজস্ব একটা অস্তিত্ব আছে, ঠিক আছে, মানে ওরা স্বতন্ত্র, ওরা বিচার স্বতন্ত্রভাবে বিচার করবে এবং কারো কথা শুনে ওরা বিচার দেয়, ঠিক আছে। যেমন কোনো একটা যোজনা লাগু করে প্রধানমন্ত্রী যা বলে বা প্রধানমন্ত্রী যেটুকু বলে সেটা বাকি ক্যাবিনেট মন্ত্রীদের করতে হয়, ঠিক আছে, এরকম ব্যাপার, ঠিক। কিন্তু ইয়ের কাছে যেটা হচ্ছে বিচারকের কাছে এরকম ব্যাপারটা হয় না, ঠিক। তাহলে ও নিজের ডিসিশন নিজে দিতে পারে বিচারক, ঠিক। এই জন্যই দেখা যায় না কখনো এই যেমন এই স্টেটের কি একটা কাণ্ড হলো, এবারে হাইকোর্ট কিছু রায় দিল, তো এটা আবার সুপ্রিম কোর্টের কাছে নিয়ে গেল, কই ও তো আর প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যায়নি, তাই না, ও নিয়ে গেল সুপ্রিম কোর্টের কাছে, তার মানে কি প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যেতে পারতো, কারণ প্রধানমন্ত্রীর কিছু পাওয়ার আছে, কিন্তু বিচার ব্যবস্থা মানে যেটা এই যে মিট মা ঝামেলা এইগুলো কার माना चलो, किसका मानना पड़ेगा, जो कोर्ट है उसी का ही मानना पड़ेगा, जजेस। हाँ, मैंने एराओ ये लोग भी कैसे ये देता है, ये लोग भी कैसे राय देता है, जो संविधान में लिखा है उसके अकॉर्डिंग ही राय देता है। अगर संविधान में लिखा है किसी को खून करने से इतना साल का सज़ा होगा, तो जितना लिखा होगा उसके अकॉर्डिंग ही राय देता है, उससे एक्स्ट्रा नहीं बोलता है ऐसे, মানে ওরাও সেই নিয়ম মেনেই কাজ করে, ঠিক। নেক্সট अच्छा এইটা তাহলে আমেরিকা থেকে কী কী নেওয়া হয়েছে, মৌলিক অধিকার আমেরিকা से लिया गया, ঠিক আছে। আর এই যে সংবিধানের সর্বোচ্চতা এবং আরেকটি কী হচ্ছে যে রাষ্ট্রপতির মহাভিযোগ মানে রাষ্ট্রপতিকে হাঁটানোর জন্য যে ব্যবস্থা সেটা হচ্ছে আমেরিকা থেকে নেওয়া হয়েছে। তারপরে কী হচ্ছে যে উচ্চতম এবং উচ্চ ন্যায়ালয়ে নেওয়া মানে এই যে সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে যে বিচারক ওদেরকে হাঁটানোর পদ্ধতি এগুলো আমেরিকা থেকে নেওয়া হয়েছে, ঠিক। আচ্ছা ব্রিটেন থেকে কী নেওয়া হয়েছে, ব্রিটেন থেকে হচ্ছে যে এই যে সংসদীয় যে প্রণালী মানে ওই যে সংসদ কী কী নিয়ে গঠিত, রাষ্ট্রপতি, রাজ্যসভা আর লোকসভা, এই ব্যাপারটা কোথা থেকে নেওয়া হয়েছে, ব্রিটেন থেকে, ঠিক। কোশ্চেন আসে যে সংসদীয় প্রণালী কোথা থেকে নেওয়া হয়েছে, ব্রিটেন থেকে, বা মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে, আমেরিকা থেকে, ঠিক, বা মহাভিযোগ বিষয়টি কোথা থেকে নেওয়া হয়েছে, আমেরিকা থেকে নেওয়া হয়েছে, এই কোশ্চেনগুলো আছে, ঠিক। এসে হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন অনেকগুলো কোশ্চেন এসেছে পাই বোধ বুঝতে পারছি ব্যাপারগুলো। আচ্ছা আয়ারল্যান্ডের সংবিধান থেকে কী নেওয়া হয়েছে, নীতি নির্দেশ সিদ্ধান্ত আর রাষ্ট্রপতি নির্বাচক মণ্ডল ব্যবস্থা। এর ব্যাপার হচ্ছে যে রাষ্ট্রপতি द्वारा যে राज्यसभा से মানে এখানে কী হয় যে आगे पहला दिन तुम लोग को बताया था जैसे कि लता मंगेशकर को राज्यसभा में नॉमिनेट किया, फिर मान लो सचिन तेंदुलकर को नॉमिनेट कर दिया राष्ट्रपति, फिर एक जज था उसके नाम शायद क्या नाम था उसका नाम याद नहीं आ रहा है, या फिर कोई मान लो फेमस पर्सन है उसको फिर राज्यसभा में उसको नॉमिनेट कर दिया राष्ट्रपति डायरेक्ट, उसने तो चुनाव नहीं लड़ा तो फिर क्यों वहाँ पर चला गया, क्योंकि ये भी कहाँ से लिया गया था, ये वाला नियम था आयरलैंड संविधान থেকে, ঠিক আছে।
তো ফেমাস পার্সনদের বা ব্যক্তিত্বদের রাজ্যসভায় ডাইরেক্ট ওরা স্থান পাচ্ছে। এটা কত থেকে নেওয়া হচ্ছে তাহলে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে, ঠিক আছে? হ্যাঁ, প্লাস নীতি নির্দেশক সিদ্ধান্ত, যেটা আমরা বলছিলাম যে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডিপিএসপির সম্বন্ধে একটু পরে আবার পাবো অন্য পাতায়, একটু ডিটেলস আছে ওখানে। তো ওইটা কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে, ঠিক? তাহলে মৌলিক অধিকার ইয়ে থেকে, আমেরিকা থেকে। রাষ্ট্রপতিকে হাঁটানোর ব্যবস্থা, তারপরে জাজেসকে হাঁটানোর ব্যবস্থা আমেরিকা থেকে, ঠিক আছে? আর মহাভিযোগ এগুলো হলো। তারপরে সংবিধান সর্বোচ্চতা প্লাস জুডিশিয়ারি, ওরা ওরা ইয়ে মানে আলাদা মৌলিকত্ব, ওরা নিজেদের ডিসিশন নিজেরা নিতে পারবে। হ্যাঁ, এইটা আমেরিকা থেকে। ব্রিটেন থেকে কোথায়? পার্লামেন্ট ব্যাপারটা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, ঠিক? আর এই যে নীতি নির্দেশ সিদ্ধান্ত এবং আর কি আছে কি বললাম বেশ, এই যে নমিনেট করে দিচ্ছে, তো এদের এই ব্যাপারটা কোথায়? আয়ারল্যান্ড থেকে, ঠিক আছে? যখন কোশ্চেন পাবি তখন বুঝতে পারবি যে এগুলো কোথাও না কোথাও পড়েছিলাম। नेक्स्ट ऑस्ट्रेलिया से क्या क्या लिया गया है? ऑस्ट्रेलिया से प्रस्ताव, ऑस्ट्रेलिया से रुको, इम्पोर्टेंट जो है शक्तियों का विभाजन, इसमें जो इम्पोर्टेंट है ডিসেন্টে আগের দিন বলছিলাম যে পঞ্চায়েত ব্যবস্থা হচ্ছে আমরা বলেছিলাম যে ওই বিকেন্দ্রীকরণ বলেছিলাম, ঠিক আছে? শক্তির বিকেন্দ্রীকরণ। তো এই যে শক্তির বিকেন্দ্রীকরণ, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়ার সংবিধান থেকে, ঠিক আছে? জরুরি হতো যে শুধুমাত্র শক্তিটা থাকবে, कारो कुछ प्रॉब्लम है डायरेक्ट सुप्रीम कोर्ट में जाए, एरकम होते पारत, बट ऐसा नहीं किया। क्या किया? पहले छोटा मोटा प्रॉब्लम पंचायत में, फिर डिस्ट्रिक्ट कोर्ट में, हाँ डिस्ट्रिक्ट कोर्ट के बाद कहाँ पर फिर हाई कोर्ट के बाद सुप्रीम कोर्ट फाइनल, ठीक? ऐसे ही। तो ये वाला कहाँ से लिया गया? ऑस्ट्रेलिया से, ठीक है? कि कौन सी चीज़? पावर का डिसेंट्रलाइज, मतलब पावर सभी जगह में बांटना, ये बोला ऑस्ट्रेलिया से, ठीक? नेक्स्ट, अच्छा जर्मनी से में क्या लिया गया? जर्मनी से, चलो जर्मनी, अच्छा जर्मनी इम्पोर्टेंट है क्योंकि ये शायद जर्मनी में ही थे जो हिटलर कहाँ पे था, आई थिंक जर्मनी में ही था, नाजी हिटलर सम्बन्धे मोटामुटी एक सुने एक नाम का जाना चाहिए, हिटलर मतलब वो जो अपना मर्जी करता है, ऐसे हिटलर बोला जाता है। तो ये आपातकाल बा जरूरी अवस्था, कभी देश में दूसरा ये देश युद्ध घोषणा कर देता है, कभी देश में भूखमरी हो गया, मतलब पैसा नहीं है, बारिश भी नहीं हुआ, खेती भी नहीं हुआ, तो उसमें अकाल पड़ जाएगा, ठीक? और कभी कभी क्या होता है, देश का अंदर में ही युद्ध लग जाता है, पब्लिक के बीच में या फिर कोई धर्म के बीच में, वो सब आपातकाल होता है, ठीक है? तो आपातकाल में क्या होता है? मौलिक अधिकार ये सब क्या है, परिवर्तन के दौरान राष्ट्रपति मौलिक अधिकार संबंध सक किया, मतलब उस समय में क्या होता है, राष्ट्रपति को अधिकार मिलता है कि मौलिक अधिकार को थोड़ा सा उसको मतलब चलने नहीं देता है, तक मौलिक अधिकारटा कि हो जाए, वो राष्ट्रपति बोलबे এখন मौलिक अधिकारटा তোরা এখন পাবি না, এরকম ব্যাপার, ঠিক? কখন? যখন আপাতকাল বা জরুরি পরিস্থিতিতে, ঠিক আছে? তো এটা কার ক্ষমতা আছে? রাষ্ট্রপতির ক্ষমতা আছে, ঠিক আছে? মানে মৌলিক অধিকার কোনগুলো? যে আমি যে কোনো জায়গায় জায়গা কিনে আমি বসবাস করতে পারি, আমি ধর আমি টিচিং প্রফেশন নেব, বা আমি ধর অন্য কোনো পেশায় জয়েন করব, বা আমি কোনো কিছু কাজ করব, আমি ফার্মিং खेती করব, এটা থেকে কিছু বারণ করতে পারবে না আমাকে, যে ভাই না তুই পড়াবি কেন, শুধু আমি, বা তুই কেন চাষ করবি, হ্যাঁ আমি চাষ করি, এর কোনো ব্যাপার না, যে যেটা হচ্ছে পেশা নিতে পারে, প্লাস সরকারের সমালোচনা করতে পারে, এইগুলো মৌলিক अधिकार ব্যবহার হয়ে যাচ্ছে, ঠিক আছে? तो उस समय में नहीं कर सकता जब आपातकाल होता है, ठीक है? आपातकाल में तुम सरकार के खिलाफ कुछ ऐसे नहीं बोल सकते हो कि ये प्रधानमंत्री जवाब दो, चाहे मुख्यमंत्री जवाब दो, এই সময় ওই সময় চলে না, তখন আপাতকালে, হ্যাঁ বল, হ্যাঁ তখন ওই যে অধিকারগুলো, তখন রাষ্ট্রপতি শাসন, তো এটাই হচ্ছে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থাটা, ये राष्ट्रपति शासन में राष्ट्रपति हाथ सब क्षमता, ठीक? तो ये कहाँ से लिया गया? जर्मनी से, ठीक है? तो अभी फिर से रिपीट कर रहा हूँ, मौलिक अधिकार, ये फिर जुडिशियल सिस्टम या फिर राष्ट्रपति को हटाने का, ये सब कहाँ से? अमेरिका से। संसदीय प्रणाली ब्रिटेन से। आयरलैंड से क्या लिया गया? आयरलैंड से लिया गया ये जो राष्ट्रपति नॉमिनेशन करता है, और फिर डीपीएस के आयरलैंड से, ठीक है? अच्छा तारपर कि হচ্ছে যে ওই সংবিধান
হ্যাঁ কী বললাম যে ইয়ে ডিসেন্ট্রালাইজেশন বা সংবিধানের বিভিন্ন শক্তির বিভাজন অস্ট্রেলিয়া থেকে, আর জার্মানি থেকে এখানে বললাম আপাতকাল রাষ্ট্রপতি শক্তি, এটা হচ্ছে জার্মানি থেকে। আচ্ছা নেক্সট হচ্ছে যে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে नेक्स्ट इम्पोर्टेंट दक्षिण अफ्रीका 7 नम्बर ठीक। तो संविधान संशोधन এটা কোথা থেকে নেওয়া হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে, ঠিক আছে। अभी इसको याद रखने के लिए मान लो दक्षिण अफ्रीका जो ওটা পুরো জঙ্গল এখন বেশিরভাগই पिछड़ा हुआ एरिया है, अंधेरा अभी मतलब पिछड़ा हुआ एरिया है। तो पिछड़ा हुआ एरिया में ही हम लोग बार बार क्या करते हैं संशोधन करी बा कुछ नया चीज़ लगाते हैं, उसको मिटा के फिर कुछ लिखते हैं। पिछड़ा हुआ एरिया में दक्षिण अफ्रीका पिछड़ा हुआ एरिया है। तो संविधान संशोधन ব্যাপারটা কোথা থেকে নেওয়া হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে, মনে রাখার জন্য আমি এটা বললাম ঠিক। নেক্সট রুশ, এটা হচ্ছে মৌলিক কর্তব্য ঠিক। তাহলে মৌলিক কর্তব্য এটা কোথা থেকে নেওয়া হচ্ছে রুশ থেকে, এবং মৌলিক কর্তব্য এটা পরে পড়বি যে ওইটাও কখনো অ্যাড হয়েছে, একটু পরে পাবি। তো আপাতত এইগুলোই ব্যাস এত দূর পর্যন্ত, ঠিক আছে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট হচ্ছে দেখ ভারতীয় সংবিধানের অনুসূচি যেটা লেখা আছে। তো টোটাল 12টা অনুসূচি আছে। অনুসূচি এটা বাংলা কী পড়ছিলাম বেশ আগের দিনে তপশিল, আর আর্টিকেল মানে হচ্ছে ওইটাকে বাংলাতে বলছে কি না আর্টিকেলস দাঁড়া মনে করুন কি ধারা ধারা। তো এমনিতেই তো ধারা মানে হচ্ছে আর্টিকেল, আর এটা তপশিল। বাংলাটাও কীরকম অদ্ভুত অদ্ভুত, কারণ तपसील एतटा व्यवहार करी ना, ठीक है, इतना इस्तेमाल में नहीं होता है, ठीक है। जनरली आर्टिकल ही ज़्यादातर इस्तेमाल में सुना जाता है न्यूज़ वगैरह में, आर्टिकल इतना ठीक। तो जो भी हो ये 1 से 12 तक अनुसूची जो है या फिर तपसील जो है इम्पोर्टेंट है। पहला अनुसूची में क्या लिखा है, अगला दिन इसका 1 लाइनर क्वेश्चन में हम लोग पढ़े थे कि इसमें भारतीय संघ को क्या होच्छे 29टा राज्य एक কি বলছে সংঘ, ঠিক আছে, মানে 29টা রাজ্য একসাথে মিলেমিশে আছে ভারত দেশটা, ঠিক আছে। তো এইটা কোথায় লেখা আছে প্রথম অনুসূচিতে, ঠিক আছে, মানে ভারত হচ্ছে রাজ্যের সংঘ, এটা কোথায় প্রথম অনুসূচি, ওকে। নেক্সট দ্বিতীয় অনুসূচিতে কী লেখা আছে, দ্বিতীয় অনুসূচি আচ্ছা এক মিনিট দাঁড়া, বেশ দ্বিতীয় অনুসূচি কী লেখা আছে, যেটা মেন হচ্ছে যে এই যে রাজ্যে যারা থাকবে ওদেরকে তো বেতন দিতে হবে তাই না, যারা কিছু কাজ করবে, তো বেতন তাদেরকে দেয় দ্বিতীয় অনুসূচি, ঠিক। নেক্সট তৃতীয়তে কী লেখা আছে, তৃতীয়তে দেখছি ইম্পর্টেন্ট কী আছে, তৃতীয়তে ছাড়, তৃতীয়তে বাদ দে। 4 নম্বর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিভিন্ন রাজ্যের 4 নম্বরটা বাদ দে, 4 নম্বরটা ইম্পর্টেন্ট না। तीन नम्बर যেটা ইম্পর্টেন্ট ছিল স্কিপ হয়ে গেল। 3 নম্বর হচ্ছে শপথ গ্রহণ, ঠিক আছে। তো 1 নম্বরে কী হচ্ছে ভারত হচ্ছে রাষ্ট্রের সংঘ, 2 নম্বর বেতন, 3 নম্বর শপথ গ্রহণ, ঠিক আছে। তাহলে প্রথমে ভারত হচ্ছে অনেকগুলো রাজ্য সংঘ, 2 নম্বর ওদেরকে বেতন দিতে হবে, 3 নম্বর যাদের বেতন তাদের শপথ গ্রহণ নেবে। আচ্ছা 5 নম্বর কী আছে অনুসূচিত জনজাতি, SC ST OBC এরকম টাইপের, মাইনরিটিস এরকম টাইপের এই ব্যাপারগুলো আছে 5 নম্বর অনুসূচিতে, ঠিক আছে। 6 নম্বর অনুসূচিতে 4টে রাজ্যের মিলে আছে, আসাম, ত্রিপুরা, মেঘালয় আর মিজোরাম, এই 4টে রাজ্যের ব্যাপার দেওয়া আছে 6 নম্বরে, ঠিক আছে। জনজাতির ক্ষেত্র তো মোট কথা এটা 4টে রাজ্যের ব্যাপার দেওয়া আছে 6 নম্বরে, তার মানে 4-এর সাথে 6-এর মিলে এরকম ব্যাপার, ঠিক, ওকে। আচ্ছা নেক্সট 7 নম্বরে কী আছে, 7 নম্বর ছাড়, মনে থাকবে না অতটা। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 8 নম্বরে। 8 নম্বরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভারতের 22টা ল্যাঙ্গুয়েজ আছে উল্লেখ আছে। তো 22 ল্যাঙ্গুয়েজ উল্লেখ করা আছে অনুসূচি 12, সরি অনুসূচি 8 অনুসূচি, ঠিক আছে, 8 নম্বর তপশিল, ঠিক আছে, ওকে। আমি বলবো হিন্দিটাই দেখ, কারণ নেক্সট বার হিন্দিতে তো সুবিধা হবে, ওর বাংলাতে তো বুঝতে পেরেই যাবি, এমনি তো বাংলাতে ওটাতে কোনো অসুবিধা হবে না, তাই না, বাংলা নিজেই পড়তে পারবি। তো 8 নম্বর অনুসূচি হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তাছাড়া ল্যাঙ্গুয়েজে কটা ওয়ার্ড আছে, LANGUAGE ল্যাঙ্গুয়েজ 8টা আছে, 8টা 8 নম্বর অনুসূচি মনে রাখার জন্য, ঠিক আছে, বুঝতে পারলি। বোধহয় পেজ 259 নাম্বার, ঠিক, ওকে। নেক্সট 9 নম্বরে কী আছে
ন নম্বর হচ্ছে যে এই যে কখনো কখনো ওই যে ধর দরকার পড়লো কোনো কিছু মাঝখান থেকে কিছু শহর যাবে বা রাস্তা যাবে, ঠিক আছে, বা এরকম কিছু যাবে, তো রাজ্যের দরকার পড়লে ওটাকে সম্পত্তি মানে অধিগ্রহণ করতে পারে, ঠিক আছে, ওর বদলে টাকা হয়তো দেওয়া হবে, ঠিক আছে। তো এই ব্যাপারটা কোথায় লেখা আছে? 9 নম্বরে, ঠিক আছে। আচ্ছা 10 নম্বর কি আছে? দয়ের সাথে মিলেছে দল, ঠিক। তো দল বদল ব্যাপারটা যে এসে দেখা যায় না যে এই দলে ছিল তারপর উসমে উস দল में चला गया, उस दल দল বদল ব্যাপারটা 9 নম্বরে। হ্যাঁ, এক মিনিট জল খেয়েছি। তো 10-এ দ দিয়ে শুরু, দল বদলও দ দিয়ে শুরু, ঠিক আছে। দল বদল ব্যাপারটা 10-এ আছে, ঠিক আছে। আচ্ছা 11 নম্বর কি আছে? 11 নম্বর হচ্ছে পঞ্চায়েতের বিষয়টা, এই পঞ্চায়েতি রাজ ব্যাপারটা 11 নম্বর অনুসূচি, ঠিক আছে। আর এটা 73 নম্বর সংবিধান সংশোধনে হয়েছিল। আর তারপরে 12টা হচ্ছে যেটা হচ্ছে শহরে, যেটা মিউনিসিপ্যালিটি, তাই না, মানে এটা হচ্ছে কি আছে 12 নম্বরে? শহরি ক্ষেত্র, কি মানে শহর, মানে শহর মিউনিসিপ্যালিটি থাকে, ঠিক আছে। তাহলে 12 নম্বর হচ্ছে মিউনিসিপ্যালিটি এবং ওটা 74 নম্বর সংবিধান সংশোধন, ঠিক। বুঝতে পেরেছিস? সেখানে পড়ছি কি নাম, নেক্সট এটা ইম্পর্টেন্ট। नेक्स्ट 260 पेज, 261 पेज नंबर। দেখ এখানে ডান দিকে যেটা লেখা আছে সংঘ এবং উস্কার ক্ষেত্র, তাহলে সংঘ ব্যাপারটা এই কোথায় পড়লাম আমরা? অনুচ্ছেদ 1-এ পড়লাম। কিসে পড়লাম? হ্যাঁ, অনুসূচি 1 বা তফসিল 1। এইখানে আবার কি আছে? অনুচ্ছেদ, এটা মানে আর্টিকেলে চলে আসছে এবারে, তাই না। তো এটা 1 থেকে 4 এই ব্যাপারটা দেওয়া আছে কিনা জানি না। আর इसे एक बार इंग्लिश ट्रांसलेट करो, अनुच्छेद का इंग्लिश शायद आर्टिकल ही होगा। हाँ धारा। तो ऐसे अच्छा अनुच्छेद एक बार ट्रांसलेट करो, एक बार स्क्रीनशॉट নিয়ে লেখা আছে দেখ কোথাও পাচ্ছিস দেখ, আর্টিকেলই হবে সব হলো। পাচ্ছিস না কোনা বলে? তুই স্ক্রিনশট নিয়ে বিভিন্ন স্ক্রিনশট দিয়ে ট্রান্সলেট করো। মন্দিরে ওটা ইংলিশ ট্রান্সলেট কর। ঠিক আছে ভাই, কনফার্ম হবে। অনুষ্ঠিত দেখা যাবে আমাদের ওকে। তো ব্যাপার হচ্ছে যে তাহলে এখানে আমরা একটু আগে পড়ছিলাম যে অনুসূচি বা ওই তপশিল পড়ছিলাম, মানে প্রথম কথা হচ্ছে যে প্রথমে হচ্ছে 12টা ভাগ, ঠিক আছে। और आर्टिकल भी मतलब ये जो संघ एवं उसका राज्य क्षेत्र 1 से 4 आर्टिकल तक है, ठीक है। नेक्स्ट देख এটার নাগরিকতা বিষয়টা 5 থেকে 11 মধ্যে আছে। মৌলিকতা 12 থেকে 25, এইগুলো ইম্পর্টেন্ট নয়, জাস্ট প্রথম 4টে ইম্পর্টেন্ট। যে 1 থেকে 4-এর মধ্যে সংঘ এবং उसका অধিকার, নাগরিকতা 5 থেকে 11, মৌলিক অধিকার 12 থেকে 35 আর নীতি নির্দেশ 36 से 51। হ্যাঁ পরপর 4টে ইম্পর্টেন্ট। হ্যাঁ
नेक्स्ट पेज नंबर 262 পেজ বলে ওখান থেকে ডাউন দিকে দেখা যাচ্ছে মূল অধিকার, যেটা যে সমানতার অধিকার বা সমান সবাই এরকম ব্যাপারটা, ওইটা কত নম্বর মধ্যে আছে? 14 থেকে 18 মধ্যে, ঠিক আছে। স্বতন্ত্রতা অধিকার মানে স্বাধীনভাবে যে বললাম কোথাও যেখানে খুশি আমি যেতে পারি বা যেখানে খুশি আমি স্থায়ী বসবাস করতে পারি, 19 থেকে 22, ঠিক। শোষণবিরোধী অধিকার 23 থেকে 24, ধর্মিক স্বাধীনতা 25 থেকে 28, আর কি হচ্ছে যেটা হচ্ছে ব্যাস অদূরী, মেন ইম্পর্টেন্ট অদূরী 25 থেকে 28, ঠিক আছে। नेक्स्ट এটা इम्पोर्टेंट है কোনটা? हाँ धार्मिक स्वतंत्रता मानी जे कोई भी धर्म अपना सकता है या फिर कोई भी धर्म उसका पूजा कर सकता है, अपना धर्म अपना पालन कर सकता है, उस टाइप का। नेक्स्ट इम्पोर्टेंट 263 पेज नंबर 263 ओके। এখানে আমাদের যেটা ইম্পর্টেন্ট थोड़ा इसमें भी कुछ इम्पोर्टेंट नहीं उतना कुछ। नेक्स्ट पेज नंबर पेज नंबर 266 शॉर्ट एयर बोल भी फाइल पेजेस 266 पेज ওখানে লেখা আছে একটা বক্স আছে নীতি নির্দেশ সিদ্ধান্ত और मौलिक अधिकार, उसमें डिस्टिंग्विश या फिर फर्क दिया है। तो ये নীতি নির্দেশ সিদ্ধান্ত এটা তো একবার বললাম স্টার্টিং আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া, ঠিক আছে। আর মৌলিক অধিকার ইউএসএ বা আমেরিকা থেকে, ঠিক। তো এটি কি হচ্ছে যে এই যে নীতি নির্দেশ সিদ্ধান্ত এর জন্য ন্যায়ালয় বা কোর্টে যেতে পারবো না বা কেউই পারবে না, ঠিক আছে। নীতি নির্দেশ সিদ্ধান্ত ব্যাপারটা এরকম, যেমন বলা আছে যে রাজ্য অবশ্যই ওর রাজ্যের ভালো করবে বা প্রজাদের ভালো করবে। এবার দেখা যাচ্ছে ভালো হচ্ছে না, তো তুই এইটার জন্য তুই কোর্টে যেতে পারিস না, ঠিক। এইটুকুই ব্যাপারটা, ঠিক। আর যেটা মৌলিক অধিকার আছে, যদি তুই কোনোখানে জায়গা কিনে রয়েছিস, ওখানে তুই থাকতে দিচ্ছে না জবরদস্তি, ঠিক। বা মানে কোনো একটা পেশা ধর একটা কৃষিকাজ করছিস, বলছি না এটা তুই অমুক জাতির লোক বলিস, তুই এই কাজটা করতে পারিস না, এরকম যদি কিছু ব্যাপার হয় ওইগুলো কোর্টে নিয়ে যাওয়া যায়। বাট যদি এই রাজ্যের নীতি নির্দেশ তত্ত্ব এটার জন্য কোর্টে যাওয়া যায় না, মানে যেতে পারবে না, এটার নিয়মই আছে যে राज्य যদি কোনো ভালো না করতে পারে, किसी का अच्छा नहीं कर सकता है, तो उसके लिए कोर्ट में नहीं जा सकते इस तरह से। नेक्स्ट इम्पोर्टेंट है पेज नंबर 267, ठीक है। बाय पेजेस ওখান থেকে লেখা আছে মৌলিক কর্তব্যের সংখ্যা 11টা। হ্যাঁ বল 267 है स्टार्टिंग है 267 पेज। तार आगे हम बोलছি बैक में एक बार आओ 266 पेज में आओ एक बार, जैसे स्क्रॉल ऊपर नीचे करो तो पे आ जाता है। उसमें लास्ट में देखो स्टार्टिंग है मौलिक कर्तव्য, ठीक। লেখা আছে সর্দার স্বর্ণ সিং সমিতির অনুশংসা पर संविधान के 42 अमेंडमेंट 1976 के द्वारा मौलिक कर्तव्य को संगे जोड़ा गया। মানে 1976 এর আগে মৌলিক কর্তব্য ব্যাপারটা ছিল না, মৌলিক কর্তব্যের আন্ডারে এই যে 11টা ভাগ, এই যে 11টা মৌলিক কর্তব্য এগুলো ছিল না, 1976 এর আগে ছিল না, ওটা জোড়া হয়েছে, তাই না 1976 এ, ঠিক। 42 অ্যামেন্ডমেন্ট, তাহলে 42 অ্যামেন্ডমেন্টটা খুব ইম্পর্টেন্ট বারবার আসছে, তাই তো। তো 42 অ্যামেন্ডমেন্ট কখন হয়েছিল? 1976, ঠিক। ওকে, তো এটা এবারে 267 আয় তারপরের পেজ। ওখানে লেখা আছে প্রত্যেক नागरिक का एक कर्तव्य होगा कि वो संविधान का पालन करे। মানে মৌলিক কর্তব্য কি? নাগরিক মানে আমরা সবাই নাগরিক, আমাদের সবারই একটা মৌলিক কর্তব্য আছে। মানে কি কর্তব্য? যে এই যে সংবিধানে যারা যারা সেগুলো পালন করা, ঠিক। নেক্সট কি
स्वतंत्रता के लिए राष्ट्रीय आंदोलन को प्रेरित करने वाला आदर्श মানে যারা স্বতন্ত্রতার জন্য স্বাধীনতার প্রাণ দিয়েছিল বা যারা রাষ্ট্রের জন্য কিছু করেছিল ওদের ভাবধারাকে সম্মান করা। ঠিক। নেক্সট হচ্ছে এই যে ভারতের সম্পূর্ণতা একতা মানে ভারতের যাতে ভারত আলাদাভাবে না হয়ে যাতে ওদের একতাটা বজায় থাকে সেরকম চেষ্টা করা। এবার তুই যদি এমন কিছু কাজ করিস যেটার বিরুদ্ধে দেখা যায় যে ভারতের নিজের মধ্যে ঝগড়া বাঁধছে, তো ওই সময় তুই তাহলে সংবিধান মেনে চলছিস না এবং তোকে ওই জন্য জেলে ভরা হবে। মানে আমাদের কথাই বলছি, ঠিক আছে? মানে এগুলো আমাদের সবার উপর লাগু। মানে যেমন ঘরে থাকতে হলে বাবার কথা বা জেঠু বা দাদু কারোর রুল চলে, রুলগুলো মানতে হবে, না বলবে তুই তাহলে আমার ঘর থেকে বেরিয়ে কালকে ঘর থাকবি না, তাহলে আমার কথা মানতে হবে, এরকম বলে। আমার দেশে থাকলে এই কথাগুলো মানতে হবে সবার ক্ষেত্রে, আমাদের মানে আমার ক্ষেত্রে তোর সবার ক্ষেত্রে। ঠিক। नेक्स्ट है 4 नंबर है देश की रक्षा करना। बस नेक्स्ट है भारत के सभी लोगों को समरसता और समान भातृत्व মানে কি সবাইকে সমান ভাইচারা হিসাবে দেখতে হবে, এইটুকু। नेक्स्ट हमारी अच्छा संस्कृति আর কি गैर वैशाली परंपरा के महत्व समझे और उनका परिरक्षण করে। মানে কি এই যে সামাজিক সংস্কৃতি, ঠিক আছে, বিভিন্ন সংস্কৃতি আলাদা আলাদা আছে, হয়তো উড়িষ্যাতে আলাদা একটু সংস্কৃতি কালচার, বেঙ্গলে আলাদা কালচার, বিহারে আলাদা কালচার, হয়তো আলাদা আলাদা স্টেটে আলাদা কালচার। এই ব্যাপারগুলো সম্মান জানাতে হবে এবং নর্মালভাবে দেখতে হবে, আলাদা যেমন যে বিভেদ করা চলবে না, ঠিক আছে। ঠিক। নেক্সট বৈজ্ঞানিক দৃষ্টিকোণ আর জ্ঞানার্জনের ভাবনা মানে কি নলেজবান হওয়া দরকার, বা বিজ্ঞানিক দৃষ্টিকোণ মানে একটু আমাদেরকে জ্ঞানের চর্চা করতে হবে, এরকম ব্যাপার, ঠিক আছে। নেক্সট সার্বজনিক সম্পত্তিকে সুরক্ষিত রাখে। সার্বজনিক সম্পত্তি কোনগুলো যেগুলো আমাদের ট্যাক্স দিয়ে তৈরি হয়, রেলওয়ে হলো, হ্যাঁ, আদার্স যে এই যে সরকারি যে পঞ্চায়েতের যে ঘরটা, হ্যাঁ, কিংবা আদার্স যে সরকারি ব্যাংকের যে পাবলিক যে ইয়েগুলো, হ্যাঁ, পাবলিক গ্রাউন্ড, পাবলিক রোড, এইগুলো আমাদের ট্যাক্সের টাকায় হচ্ছে, কারণ নিজের পকেটে নিচ্ছে, তো এইগুলোকে সম্পত্তি রক্ষা করা, মানে এগুলোকে फालतू बर्बाद ना करा। अब ऐसा होता है कभी ऐसा होता है कि ट्रेन जला दिया जाता है, फिर बोलता है ये लोग पब्लिक संपत्ति नष्ट करते सही जन दे दीजिए भरा हो लोग, ठीक है ना। मतलब हम लोग का ये संपत्ति नष्ट हो रहा है, उसको बनाने के लिए फिर से मुझसे टैक्स लिया जाएगा, मेरा ही ये हो रहा है, फिर से पॉकेट से कटेगा। जलाए कोई और लेकिन फिर से जाएगा मेरा पॉकेट से, फिर से जाएगा। जो पब्लिक संपत्ति सबका ऐसे होता है। पब्लिक पूजा भी होता है, उसमें सभी का घर से चंदा लिया जाता है, যেটাকে বলে কি বাংলাতে বলে যেটা হ্যাঁ সর্বজনীন, তাই না। মানে কি সবার মানে একটা হয় আলাদা আলাদা হয়, কোনোখানে পাড়ার জন্য হয় শুধুমাত্র পাড়ার নেবে, আর কোনটা ওই পুরো গ্রাম মিলে চাঁদা করতে হয়। তো এরকম ব্যাপারটা পুরো দেশ মিলে ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে। তো এই পাবলিক সম্পত্তি। আচ্ছা নেক্সট আর কি আছে যে এই যে নেক্সট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে মাতা পিতাকে সংরক্ষণ দ্বারা, মানে এখানে মায়েরা মানে মা বাবা বা অভিভাবকের এটা কী করে দিচ্ছে যে 6 থেকে 14 বছর পর্যন্ত ওকে প্রাথমিক শিক্ষা বা ওকে প্রাথমিক শিক্ষা দিতেই হবে, এইটা মা বাবাদের কর্তব্য, মানে কর্তব্যের মধ্যে করে দিচ্ছে। যে কোনো মা বাবা যদি না করে তাহলে ওকে এক ধরনের ওর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে, ঠিক আছে। 6 থেকে 14 বছর পর্যন্ত শিক্ষা। এবং এইটাও প্রথমে ছিল না, এটা 86 অ্যামেন্ডমেন্টে 86 এডিটিংয়ে এটা করা হয়েছে, লেখা আছে 86 মানে 86 আগে পর্যন্ত ছিল না, ওটাই অ্যাড করে দেওয়া হয়েছে। এবং গোটা মৌলিক কর্তব্যটাই ছিল না, पूरा मौलिक कर्तव्य नहीं था। कब 1976 से पहले था ही नहीं ये पूरा, ठीक है बोल। हाँ उससे पहले ये मौलिक कर्तव्य था ही नहीं कुछ, 1976 में स्टार्ट हुआ। हाँ और वो कत नम्बर अमेंडमेंट 32 अमेंडमेंट, ঠিক আছে। আর এই যে অনলি 6 থেকে 14 বছর পর্যন্ত লেখাপড়া করাতেই হবে, বাবা মায়ের দায়িত্ব, এটা কত নম্বর অ্যামেন্ডমেন্ট 86, ঠিক আছে। নেক্সট ছেড়ে দেবো আর 15 মিনিট 10 মিনিট, ওকে। নেক্সট আচ্ছা ওই পেজেই আছে দেখ, যেটা আছে দেখ ওখানে হাতে রাষ্ট্রপতি, প্রথম রাষ্ট্রপতির নাম কি রাজেন্দ্র প্রসাদ, বেশ কয়েকবার आता है, তো রাজেন্দ্র প্রসাদ প্রথম, ঠিক। আচ্ছা সেকেন্ডটা মডেল এস রাধাকৃষ্ণন, এবং এস রাধাকৃষ্ণন কোনখানটাতে প্রথম হয়ে যাচ্ছে, উপরাষ্ট্রপতিতে প্রথম হয়েছে এস রাধাকৃষ্ণন, ঠিক। নেক্সট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পেজ নাম্বার
पेज नंबर 269। ফাইল পেয়ে গেছিস? বোধহয় বুঝতে অতটা অসুবিধা হচ্ছে কারণ আমি বাংলাতেই বলছি এক ধরনের। আচ্ছা, তো 269 কি হচ্ছে, দেখুন লেখা আছে 8 নম্বর পয়েন্ট, রাষ্ট্রপতি কি আপাতকালীন শক্তিয়া, তাই তো? তো ওখানে দেখ 3 রকম আপাতকালের কথা বলা হয়েছে বা জরুরি পরিস্থিতি, কখন, যখন যুদ্ধ বা বাহ্য আক্রমণ। পেয়েছিস বোধ হয় 8 নম্বর পয়েন্ট, লাস্টের দিক থেকে দেখ পেয়ে শর্ট করে 8 নম্বর পয়েন্ট, ঠিক আছে? হ্যাঁ, তো ওখানে 3 রকম আপাতকাল, ঠিক আছে, দেখ আমি পড়াচ্ছি এবারে। তো 3 রকম আপাত বা জরুরি পরিস্থিতির কথা বলা আছে, ঠিক? তো প্রথমে কি আছে, এক নম্বর হচ্ছে বাহ্য আক্রমণ বা বাইরের দিক থেকে কোনো আক্রমণ হয়ে গেলে ওটা হচ্ছে প্রথম নম্বর জরুরি পরিস্থিতি, ঠিক আছে? আর নেক্সট হচ্ছে আর কি, রাজ্যের সংবিধান তো বিফল হলে সে উৎপন্ন আপাতকাল, মানে কি কখনো কোনো দেশের ভেতরেই ওই নিজেদের গোষ্ঠীর মধ্যে যুদ্ধ হয়ে যায়, দেশের ভেতরের পাবলিকের মধ্যে যুদ্ধ হয়ে যায়, বা দেশের ভেতরেই যেটা একটা রুল চলছে, যেমন হয়েছে এখন মানে যে সংবিধানের রুল চলছে ওই রুলটা কখনো কখনো আবার ये মানে विद्रोह हो जाए देश भीतरे, देश के अंदर में ही विद्रोह हो जाता है, तब एक आपातकाल होता है। और एक होता है जिसका क्या वित्तीय आपातकाल, जब थोड़ा सा पैसा का प्रॉब्लम होता है, खाने पाने का प्रॉब्लम होता है, कभी मान लो बारिश नहीं हुआ, एक तो बारिश नहीं हुआ, ऊपर से कुछ और हो गया, गर्मी ज़्यादा बढ़ गया, चाहे उसमें कुछ और भूकंप भी आ गया, बारिश भी नहीं हुआ, भूकंप एक साथ इस तरह से बहुत सारा, तो उस तरह का वित्तीय आपातकाल, तो এইগুলো আপাতকাল হচ্ছে। তো ये जो দেখ মনে হয় একটা সুবিধা আছে 352 হচ্ছে কি যুদ্ধকালীন আপাতকাল, তার 4 কে বাদ দিয়ে 356 হচ্ছে দেশের যেটা অভ্যন্তরীণ আপাতকাল, মানে হচ্ছে রাজ্যের সাংবিধানিক তন্ত্র ফেল হতে পর উৎপন্ন আপাতকাল, মানে হচ্ছে রাষ্ট্রপতি শাসন যেটাকে বলছে। হ্যাঁ, আর নেক্সট হচ্ছে যে যেটা বিত্তীয় আপাতকাল, তো বিত্তীয় আপাতকাল ওটা যে দেখ আরও 4টে অক্ষরের পর, মানে 352, 356, 357, 360, তাই না? 4 ঘর পর পর আছে, মনে করার একটা সুবিধা আছে। তাহলে বিত্তীয় আপাতকালের आर्थिक आपातकाल এর কতদিন সব থেকে বেশি হতে পারে? 2 মাস, 2 महीना सबसे ज़्यादा रह सकता है। अच्छा, नेक्स्ट पेज नंबर 270। পেজ বোধহয় 270 পেজ নাম্বার, ছেড়ে দেবো ওটা, তো বাংলাতে তোরা খুঁজে নিতে পারবি, আমি এইটাতে এখন ধ্যান দিতে বলছি, আমি তো বাংলাতে বলছি। হ্যাঁ, আমি মনে রাখার জন্য বললাম যে স্টার্ট হচ্ছে 3টে, সেটা হচ্ছে 352 থেকে, তারপর আরেকটা কি হচ্ছে 356, আর 360, 4 ঘর পর পর আছে, মনে রাখার সুবিধা হবে, বাস আমি বুঝার কিছু না। তাহলে 3টের আপাতকাল, লাস্টেরটা হচ্ছে 360, তার জাস্ট আগেটা মিডিলটা কোনটা, যেটা দেশের মিডিলে যুদ্ধ লেগে যাবে বা দেশের মিডিলে কিছু বিদ্রোহ হয়ে যাবে, 356, আর 352 बाहर से आएगा, ওই যুদ্ধ লেগে যাবে, পাকিস্তানের যুদ্ধ হয়ে গেল, অনুপ্রবেশ যুদ্ধ হয়ে গেল, চীনের যুদ্ধ হয়ে গেল, তখন আপাতকাল হয়ে যাবে। আপাতকাল মানে হচ্ছে জরুরি অবস্থা, সেই সময় তুই সরকারের বিরুদ্ধে এই যে মৌলিক অধিকার এইগুলো তোদের খর্ব করা হয় বা এইগুলোকে লাগু করা হয় না, রাষ্ট্রপতি শাসন, যেটা রাষ্ট্রপতি শাসন ওটা হচ্ছে আপাতকাল, ঠিক আছে? अच्छा, आरेटा क्लियर कर दीजिए। अभी ऐसा होता ना कि जम्मू कश्मीर में थोड़ा सा कुछ दिन पहले थोड़ा सा उसमें चला था, फिर कुछ दिन मणिपुर में ऐसा हो रहा था, फिर कभी कभी कुछ अदर स्टेट में ऐसा हो जाता है, उस स्टेट का अंदर में ही विद्रोह हो जाता है। तो बोला ना जो जम्मू कश्मीर में राष्ट्रपति शासन लगा दिया, राष्ट्र था ना, तो राष्ट्रपति शासन চলছে এরকম শোনা যায়। তো রাষ্ট্রপতি শাসন কি জন্য দিচ্ছে? দেশের ভেতরেই ওইটা বিদ্রোহটা হচ্ছে ওই জন্য। তো এইটা কত নম্বর আপাতকাল হচ্ছে এটা? তাহলে রাষ্ট্রপতি শাসন যেটা হচ্ছে 356 और आर्टिकल 356 अनुसार, ठीक है। अभी ये जो राष्ट्रपति शासन या फिर যেটা হচ্ছে হ্যাঁ রাষ্ট্রপতি শাসন আপাতকাল का एक पार्ट है,
ঠিক আছে। আপাতকালে একটা পার্ট হচ্ছে রাষ্ট্রপতি শাসন। আপাতকাল 3 টাইপের, একটা হচ্ছে যখন হয়েছে বাইরের দেশ থেকে যুদ্ধ ঘোষণা করছে, ওটা একটা আপাতকাল, একটা বিত্তীয় आपातकाल, और हচ্ছে देश ভিতরে যখন বিদ্রোহ হয়ে আছে, ठीक है सर। लेकिन देश के अंदर में जब ये लगता है विद्रोह या फिर युद्ध लगता है, उसका क्या नाम है, सिर्फ उसका नाम है राष्ट्रपति शासन वाला, उसका नाम है, ओके বুঝা গেল ব্যাপারটা। তার মানে রাষ্ট্রপতি শাসন কোনটাকে বলছে, 356টাকে বলছে। বাকি দুটো রাষ্ট্রপতি শাসনও একটা জরুরি পরিস্থিতি, ঠিক। তার মানে তিনটেই জরুরি, 352, 356, 360, ये तीनों ही जरूरी परिस्थिति है। स्पेशल नाम किसका है, 356, उसका नाम क्या है, राष्ट्रपति शासन। बस इतना है। शायद बिल्कुल समझ में आया, नहीं समझ में नेक्स्ट दिन भी पूछ सकते हो तुम लोग। सर नेक्स्ट যেটা ইম্পর্টেন্ট, 270 पेज, 270 pages, 270 पेज, 5 pages, ওখানে থেকে উপরাষ্ট্রপতি সম্বন্ধে দেওয়া আছে। এটাই লাস্ট পড়েছি, এটা পড়ে নেয়। 270 পেজ উপরাষ্ট্রপতি সম্বন্ধে দেওয়া আছে। তো উপরাষ্ট্রপতির এই যে এটা হচ্ছে আচ্ছা যেটা ইম্পর্টেন্ট সেটা দেখ, ওই যে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি সম্বন্ধে দেওয়া আছে, ওটা এস রাধাকৃষ্ণন। এটা আগের দিন একটু আগে পড়লাম কি সেকেন্ড রাষ্ট্রপতি ছিল এস রাধাকৃষ্ণন, তাই না, বেশ। আচ্ছা জাকির হোসেন হচ্ছে সেকেন্ড উপরাষ্ট্রপতি, বাস এই। হ্যাঁ বল। জাকির হোসেন রাষ্ট্রপতির আগে দেখলাম মনে পড়লাম, বাট ওইটা জেনারেল ইম্পর্টেন্ট হয় না, জেনারেল ফার্স্ট এটাই রাজেন্দ্র প্রসাদ, হ্যাঁ 3 নম্বরে হচ্ছে। মনে রাখতে পারিস তো ঠিক আছে, যদি না মনে রাখা যায় मोटामोटी আমি কি করলাম যে এটা একটা जनरल नॉलेज थी। अभी इसमें से कुछ मार्किंग किया गया, उसको भी मैंने स्किप कर दिया, कोई याद रखना तो बढ़िया है। नहीं तो ये जो मैंने अभी बोला इसमें से तुम लोग अलग से काट छाट मत करो, ठीक है। इसको एक तो मैंने वहाँ से छोटा किया, इसको इम्पोर्टेंट है, इसमें तुम लोग चुनो मत अलग से। कोई एक्स्ट्रा याद रख सकते तो अच्छा है, ठीक, वो खुद के लिए है। बाकी ये जितना बोला उतना याद रखना ही होगा। नेक्स्ट হচ্ছে এটা কত আমার পেজ কোশ্চেন, হ্যাঁ ঠিক আছে। 270 পর্যন্তই থাকলো, আর এদিন 1 2 3 4 5 6 7 8 नेक्स्ट दिन बाकी होगा 270 पॉइंट था ना, कारण इसको रिवाइज करके आना होगा। 270 হয়নি তো 269 হবে, হ্যাঁ 269 পয়েন্ট, ঠিক আছে 269 পয়েন্ট দিয়ে পড়ে আসবি, মানে आगे नेक्स्ट दिन ही पढ़े आते হবে। আমি ওই জন্য এখানে স্টপ করলাম। तुम लोग को पढ़ा देते कि तुम लोग दोनों थे और आसानी से समझ जा रहे थे, और थोड़ा हमारा नॉलेज पहले से भी था। अभी इसमें से एक दो नया है तो बोरिंग लगेगा या कल स्टडी कर भी नहीं पाए, इसलिए नहीं तो अगले दिन तुम लोग को कंप्लीट कर देता टाइम रहता है, और थोड़ा और ज़्यादा डिटेल्स में पढ़ाया था अगले दिन। कोई बात नहीं, सेम ही है। तो একদম পর্যন্ত আমি কিন্তু জিজ্ঞেস করবো। আচ্ছা এটা পড়বি কীভাবে, প্রথম কথা একবার দেখে পড়বি, 3 বারই দেখে পড়তে হবে। হ্যাঁ বল, কোনো ব্যাপার না, ট্রান্সলেটই করে নেবে, কিন্তু হিন্দি যদি পড়তে পারিস তো ভালো, কারণ লাস্ট মাসে কাজই লাগবে। আমার মনে হচ্ছে ততক্ষণ না আমার বাংলা শিখে আমার ততক্ষণ পর্যন্ত তোরা সিরিয়াসলি লিখলি, ততক্ষণ পর্যন্ত তোরা SSGD দিচ্ছিস। ওখানে যেমন দেখবি ধাক্কা খাবি যে ওখানে 25 নম্বরের जीडी में कितना नंबर 20 नंबर, মানে 40 नंबर होता है ना, 40 नंबर हाँ লেখা প্র্যাকটিস করা দরকার নেই, ল্যাঙ্গুয়েজ জানতে হবে। लैंग्वेज অক্ষরগুলো यहाँ से ही तुम पहचाना, ये तो हिंदी में लिखा है ना, তো ওই জন্য এবারে যখন দেখবি 40 নম্বরে হিন্দি আসছে তো 40 নম্বরটা কম নয়, তো ওইটা তোরা তখন নিজেদের ইন্টারেস্ট। তো আমি তাহলে নেক্সট বারকে আমি তোদের জন্য কম্পাসে করে দিচ্ছি যে যেটা খুশি পড়তে পারিস, বাট জিডি আসে তখন তোরা ভাববি যে আগে থেকে পড়ে গেলে ভালো হতো। ঠিক আছে, খুব একটা তো কঠিন লাগছে না, এবং আমার যখন নর্মাল লাগছে তো
কিছু দেখ স্টার্টিংয়ে এখন একটু বোরিং লাগছিল, আস্তে আস্তে তো ব্যাপারটা নর্মাল হয়ে যাচ্ছে। ভালোভাবে দেওয়া হয়েছে। हाँ এবং लुसेंट বইয়ে अभी लुसेंट ऐसा ही किताब है